গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে বিল্ডিং ধসে পড়ার ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, বা নদী হাইওয়েকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে এই ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন। এমনটা হতে পারে হিমাচল প্রদেশে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, তারপর সেই প্ল্যান বাতিল করেছেন। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যারা জানেন না এখনো, তাদেরকেও এই ভিডিওতে ওয়েলকাম। আজকে কথা বলবো 2023 সালের সবথেকে বড় প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। हिमाचल प्रदेश में प्रलय जैसे हालात हैं, बाढ़ बारिश से भारी तबाही हो रही है और हिमाचल प्रदेश में हाहाकार मचा है इस समय। लेकिन 8 जुलाई को हिमाचल में जो सैलाब आया उसने मनाली से लेकर सोलन और मंडी तक कोहराम मचा दिया। নমস্কার, আমি পিনাকি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের হয়তো মনে আছে 2013 সালের উত্তরাখণ্ডের বন্যার ব্যাপারে কি ভয়াবহ আকার ধারণ করেছিল 2013 ওই বন্যা। কিন্তু যারা জানেন না তারা হয়তো 2018 সালের কেদারনাথ সিনেমাটা দেখেছেন। ওখানে ওই বন্যার ব্যাপারে অনেক কিছু দেখানো হয়েছে। ইনফ্যাক্ট ওই বন্যার উপর ভিত্তি করে ওই সিনেমাটা বানানো। বিশেষজ্ঞদের মতে এই বন্যাতে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি মানুষের হাত রয়েছে। এখন আজকের ভিডিওতে ফিরে আসি, পরে কোনোদিন উত্তরাখণ্ডের ওই বন্যা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো। কথাই বলে না, প্রকৃতির উপর অত্যাচার করতে করতে যেদিন প্রকৃতি আর সেই অত্যাচার নিতে পারে না, সেদিন সুদে আসলে সবটা ফিরিয়ে দেয়। এক্ষেত্রেও বিষয়টা তাই। হিমাচল প্রদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস অব্দি 750 মিলিমিটার বৃষ্টি হয়, কিন্তু এবছর বৃষ্টি একটু দেরি করে প্রবেশ করে। জুনের এন্ডের 24 তারিখের পরে বৃষ্টি শুরু হয় এবং জুন জুলাই আগস্ট এই 3 মাসের মধ্যেই প্রায় 800 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে যায়। নর্মালি জুলাই মাসেই যেখানে 165 মিলিমিটার বৃষ্টি হয়, সেখানে এবছর জুলাই মাসে 354 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত 50 বছরের রেকর্ড। এবারে হিউজ পরিমাণ বৃষ্টির ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে প্রায় 300-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আর 38 থেকে 40 জন মানুষ নিখোঁজ, যাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় 2000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, 10,000-এরও বেশি ঘর আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 5 বছরে এই হিমাচলে বৃষ্টির কারণে 16,000-এরও বেশি জীবজন্তু মারা গেছে। তো এই যে বিশাল বিপর্যয়, এই বিপর্যয়ের পেছনে মূল কারণ কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, অনেকে মনে করছেন এই বিশাল বিপর্যয়ের পেছনে প্রধান যে কারণটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা জলবিদ্যুৎ। হিমাচল প্রদেশে এখনো অব্দি টোটাল 168টা এই হাইড্রো পাওয়ার প্রজেক্ট রয়েছে এবং 2030 সালের মধ্যে এই সংখ্যাটা 168 থেকে 1000-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এই মুহূর্তে হিমাচল প্রদেশ 168টা হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে 10,000-এরও বেশি মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করে। এবার এই নদীতে বাঁধ দেওয়ার ফলে নদীর গতিপথ আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে, নদী আরো ন্যারো হয়ে যাচ্ছে। এবারে যখন বেশি বৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে, নদী ওভারফ্লো হয়ে যাচ্ছে, ওভারফ্লো হয়ে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। এবারে এই সমতলে বন্যা আর পাহাড়ি এলাকায় বন্যার মধ্যে দুটো ডিফারেন্স আছে। সমতলে বন্যা হলে নদী ওভারফ্লো হয়, আবার যখন জল নেমে যায় তখন আবার জল নেমে চলে যায়, ওখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম থাকে। কিন্তু পাহাড়ি এলাকায় বন্যা হলে কি হয়, ওখানে জলের প্রবাহটা উপর থেকে নিচের দিকে হয়, ওই প্রবাহ পথে যা পায় সবকিছু একেবারে ভাসিয়ে নিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি থাকে। আপনারা হয়তো অনেকে জানবেন যে আমাদের রাজ্যের সাথেও ডিভিসির এটা নিয়ে প্রায় ঝামেলা লেগে থাকে। ডিভিসিতে যখন জলের পরিমাণ বেড়ে যায় তখন বেশি পরিমাণে জল ছেড়ে দেওয়া হয়, যার ফলে আমাদের রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ডিভিসি ঝাড়খণ্ড সরকারের আন্ডারে থাকে, সেক্ষেত্রে আমাদের সরকারের সাথে ঝাড়খণ্ড সরকারের এই নিয়ে প্রায় ঝামেলা লেগে থাকে প্রতি বছর এই বৃষ্টির মৌসুমে। তো আবার আমাদের টপিকে ফিরে আসি। মেন পয়েন্ট ছিল হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এরপরে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রাস্তা নির্মাণ। আপনারা বড় বড় মোটো ব্লগিং চ্যানেলে দেখে থাকবেন যে হিমাচল প্রদেশ হাইওয়েতে ভরপুর। মানালি লাদাখ হাইওয়ে, চণ্ডীগড় সিমলা হাইওয়ে এদের মধ্যে অন্যতম। এবার এই রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে, স্পেশালি হাইওয়ে নির্মাণ করার ক্ষেত্রে রাস্তা অনেকটাই চড়া করতে হয়, যার ফলে পাহাড় কেটে রাস্তাটা বানাতে হচ্ছে। এবার যখন পাহাড় কাটা হচ্ছে, সেক্ষেত্রেও একটা নিয়ম ভঙ্গ করা হয়। পাহাড় যখন কাটা হয়, নিয়ম হচ্ছে পাহাড় কাটার সময় স্লোপ 30 থেকে 45 ডিগ্রি কোণে রাখতে হবে, কিন্তু খরচা বাঁচানোর জন্য কন্ট্রাক্টররা ভার্টিক্যাল লাইনে পাহাড় কেটে রাস্তা বানিয়ে নিচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে পাহাড় কাটার ফলে এবং পাহাড়ে এক্সপ্লোসিভ বিস্ফোরণ করার ফলে যে পাথরগুলো বেরোচ্ছে, সেই পাথরগুলো নদীতে ডাম্পিং করে দেওয়া হচ্ছে, যার ফলে নদীর নাব্যতা আরো কমে যাচ্ছে, যেটা বন্যার অন্যতম মূল কারণ হিসেবে অনেকে তুলে ধরছেন। এবার এই 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লোপ না রেখে যখন ভার্টিক্যাল লাইনে পাহাড় কাটা হচ্ছে, তখন কিন্তু ধস নামার পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে। এবার আসি পরবর্তী পয়েন্ট, ট্যুরিজম। ভারতের নর্দার্ন বেল্টে হিমালয়ের উপর যত বড় বড় শহর আছে, ওখানকার স্থানীয় বাসিন্দাদের মূল সোর্স অফ ইনকাম হচ্ছে কিন্তু ট্যুরিজম, সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি। আর হিমাচল প্রদেশ তো বরফ খোঁজা ভ্রমণ পিপাসু মানুষদের একটা অন্যতম প্রধান গন্তব্যস্থান। একটি রিপোর্ট বলছে গত বছর 2022-এ প্রায় 1.5 কোটি লোক হিমাচল প্রদেশে ঘুরতে গেছেন। এটা শুধু ভারতীয়। প্রায় 3.5 লক্ষ বিদেশি হিমাচল প্রদেশে ঘুরতে গেছেন 2022 সালে। এবার এই ট্যুরিজম বিজনেসের সাথে ডাইরেক্টলি যুক্ত হচ্ছে হোটেল বিজনেস এবং এই রোড কনস্ট্রাকশন। আনপ্ল্যান্ড ওয়েতে পাহাড়ের এজে হোটেল তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু ধসের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এই আনপ্ল্যান্ড ওয়েতে রাস্তা নির্মাণ, এগুলো কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম মূল কারণ। ইনফ্যাক্ট অনেক রাস্তাই আনপ্ল্যান্ড
আইল্যান্ড ওয়েতে তৈরি হয়েছে বলেই NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক জিওলজিক্যাল এক্সপার্ট কিন্তু অ্যালিগেশন এনেছেন। হিমালয় ইজ স্টিল গ্রোয়িং মাউন্টেন, এখনো হিমালয়ের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়া প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই হিমালয় পর্বতমালা, যার ফলে এখানে ভূমিকম্প এবং পাহাড়ে ধস নামার সম্ভাবনা কিন্তু প্রবল। ইনফ্যাক্ট নেপালের ভূমিকম্পও কিন্তু এই দুটো প্লেটের সংঘর্ষের ফলে হয়েছিল। পৃথিবীর 20% ধস কিন্তু ভারতেই নামে, আর যার ম্যাক্সিমামটা হচ্ছে হিমালয় রিজিয়নে। এছাড়াও প্রচুর পাহাড়ি জঙ্গল কেটে দেওয়া হচ্ছে প্লেগ্রাউন্ডের নাম করে, ডেভেলপমেন্টের নাম করে, যেটার প্রভাব এই প্রাকৃতিক বিপর্যয়ে ইনডাইরেক্টলি ভাবে কিন্তু পড়ছে। ট্যুরিজমের কারণে সব থেকে বড় যেটা ক্ষতি করছে সেটা হচ্ছে পলিউশন, আর সব থেকে বেশি আরো ক্ষতি করছে সেটা হচ্ছে প্লাস্টিক। মাটিতে দীর্ঘদিন প্লাস্টিক পড়ে থেকে মাটিকে আলগা করে দিচ্ছে, যার ফলে কিন্তু আরো বেশি পরিমাণে ধস নামতে পারে। তাছাড়া এই প্লাস্টিক নদীতে পড়ে থেকে নদীর নাব্যতা কমিয়ে দিচ্ছে, যেখান থেকে নদী ওভারফ্লো হয়ে যাচ্ছে। ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম, প্রকৃতির উপর অত্যাচার করতে করতে যখন প্রকৃতি আর সেই অত্যাচার নিতে পারে না, তখন কিন্তু প্রকৃতি সুদে আসলে সবটা ফেরত দেয়, আর এটা তার বৃহত্তর একটা প্রমাণ। দেখুন, এর সলিউশন কিন্তু আমাদের হাতেই রয়েছে, শুধু একটু সতর্কতা প্রয়োজন। সরকারকে জিওলজিক্যাল এক্সপার্টদের কথা শুনতে হবে। জিওলজিক্যাল এক্সপার্টদের অ্যালিগেশন মিথ্যে বলে কেস ক্লোজ করে দেওয়া কিন্তু কোনো সলিউশন হতে পারে না। একসাথে মিলে জিওলজিক্যাল এক্সপার্টদের কথা শুনে ডেভেলপমেন্ট করলে প্রকৃতির দিকটাও বজায় থাকবে আর ডেভেলপমেন্টও বজায় থাকবে। আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, ডেভেলপমেন্ট এবং নেচার দুটোকে কিন্তু ব্যালেন্স করে নিয়ে একসাথে চলতে হবে। ডেভেলপমেন্টের নাম করে নেচারের ক্ষয়ক্ষতি কোনোভাবেই কাম্য হতে পারে না, আবার নেচারের নাম করে ডেভেলপমেন্টের স্থগিত এটাও হতে পারে না। সুতরাং দুটোকে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে। শুধু পাহাড় নয়, এই রকম প্রাকৃতিক বিপর্যয় কিন্তু যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো রূপে হতে পারে। আমাদেরকে প্রকৃতির ঋণ ভুলে গেলে হবে না, আমরা কিন্তু সেই প্রকৃতিরই একটা অংশ। প্রকৃতির ঋণ ভুলে গিয়ে প্রকৃতির উপর রেগুলার অত্যাচার করতে থাকলে এই রকম প্রাকৃতিক বিপর্যয়ের প্রায় সম্মুখীন হতে হবে আমাদেরকে। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দূরে থাকুন।